গত 8 বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত, সেদিন হঠাৎ করে সে বলে উঠলো সে নাকি আর আমার বাসায় থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাকেই উল্টে দিল। সে আমার হাতে খুবই ভারী আর মোটা একটা খাম ধরিয়ে দিল। ভেতরে গুনে দেখি এই 8 বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব আছে, 1 টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে গলা নিচু করে বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা যে আমাকে বলে যেতেই হবে, না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় ঘরের আলমারির একদম ভেতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা কিন্তু খোলা যায়। আমি কিছু বলার আগে সে ব্যাগটা কাঁধে তুলে বাসা থেকে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। তার বলা কথাটা আমার মাথার ভেতরে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো, 6টা দরজার সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পেছনে একটা কাঠের বোর্ড আছে, ওটা আমি জানি। 2 বছর আগে একবার নাড়তে গিয়েছিলাম, রাশেদ আমাকে বাধা দিয়ে বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপর আর হাত দেইনি। কিন্তু আজ কথাটা মনে পড়তেই বুকের ভেতরে কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট ছাপ বোতাম। হাত দিয়ে আস্তে করে একটু চাপ দিতেই কাঠটা সরে গেল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ। ওটা দেখে আমার হাতটা কাঁপছিল, তবুও খুললাম। প্রথমেই একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। প্রথমেই রাশেদের জন্মদিন দিলাম, ভুল। এরপর আমাদের বিবাহ বার্ষিকীর তারিখটা দিলাম, সেটাও ভুল। আমার তখন হঠাৎ করেই মনে পড়লো রাশেদ একদিন বলেছিল খুব স্পেশাল একটা তারিখ আছে, একদিন বুঝবি। আমি সেটা ট্রাই করলাম। আশ্চর্যজনক ভাবে মোবাইলের লকটা খুলে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। মেসেজে লেখা, এই শোনো, আজকে তোমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে একটা 15 সেকেন্ডের ভিডিওটা প্লে করলাম। একটা 3 বছরের ছোট ছেলে একটা নীল রঙের জামা পরে বাচ্চাটা হাসতে হাসতে বলছে, বাবা, ওটা আমাদের বাসা না। আমার চোখ দুইটা ঝাপসা হয়ে এলো। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেল, কোনো সন্তান নেই। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনোই পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময় ধরে কথা, আর সেটা প্রতিদিন। তুমি আসবে না? আমি অপেক্ষা করছি। ছেলেটার ভীষণ জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা, আজকে তো পারবো না সোনা, কালকে আসবো। ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখছে, আর তো মাত্র 2টা বছর, একটু কষ্ট করে অপেক্ষা করো, দেখতে দেখতেই সময়গুলো চলে যাবে, সবকিছুই তোমার নামে করে দিব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ব্যাগের ভেতরে আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের দলিল, ঢাকার একটা অভিজাত এলাকার 1300 ফিট স্কয়ারের ফ্ল্যাট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসের 10 তারিখে 50,000 টাকা করে ট্রান্সফার। গত 4টা বছর ধরে একটা মাসের জন্য টাকা পাঠানো বাদ যায়নি। একটা ছোট বক্স, ভেতরে একটা সোনার চেইন, কার্ডে লেখা শুভ জন্মদিন সাবিহা। কিন্তু আমার নাম তো তৃষা। সে কখনোই আমাকে এভাবে ডাকে না। সবকিছুই আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে নিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে তখন 3টা 17। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমাকে বলতো ব্যবসায়ের কাজ। আজ বুঝলাম সে আসলে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবনে। রাত 9টা 30-এর দিকে রাশেদ বাসায় ফিরলো, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় তাকে বললাম, খেয়ে এসেছো? সে বলল হ্যাঁ। তাকে বললাম, তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। সে বলল ঠিক আছে, বলেই সে উপর উঠে গেল। বহু কষ্টে আমি নিঃশ্বাসটা আটকে রাখলাম। সে আলমারিটা খুললো। এক মুহূর্তের জন্য তার হাতটা আলমারির বোতামের দিকে গেল। আমার বুকটা থেমে গেল, কিন্তু সে কিছুই বুঝলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পরে তাকে বাথরুমে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে। তাকে সবকিছুই খুলে বললাম। নাদিয়া সবকিছু চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সবকিছুই জেনে নে। দুপুরে নাদিয়া আমাকে মেসেজ করলো, বলল মেয়েটার নাম সাবিহা, বয়স 27। আগে তোর স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাসের মতো কাজ করে ছেড়ে দেয়। এরপর 3 মাসের মধ্যেই ওই ফ্ল্যাটে উঠে। গাড়ি, টাকা সবকিছুই রাশেদের। ছেলেটার জন্ম 4 মে 2019। নাদিয়ার মেসেজ গুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কান্নার চাইতেও বেশি কষ্ট হচ্ছিল অপমানের। আমি শূন্য পকেটে যে মানুষটার পাশে দাঁড়ালাম, যার ব্যবসা দাঁড় করালাম, তাও আবার নিজের সমস্ত গয়নাগাটি বিক্রি
বিক্রি করে তার হাতে তুলে দিয়ে সে আমাকে সরিয়ে দিয়ে অন্য একটা জীবন বানিয়েছে। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টার দিকে আমি গাড়ি নিয়ে বের হলাম সোজা সেই এলাকায়। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম 3 নম্বর বিল্ডিং, 2য় তলা, ফ্ল্যাট 201। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা মা, কে জানি এসেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামীর আরেকটা জীবন দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমবারের মতো নিজের জীবনে অতিথি হয়ে গেছি। দরজাটা ধীরে ধীরে খুলতেই সময়টা যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি ধরনের গড়ন, ফ্যাকাশে মুখ, চেহারা ভরা ক্লান্তি আর সতর্কতা, দরজার ফাঁকে তাকিয়ে আছে আমার দিকে। ওই সাবিহা। আমার চোখ দুইটা এক মুহূর্তে আটকে গেল। আমি কিছু বলার আগেই ভেতর থেকে ছোট্ট ছেলেটা দৌড়ে এলো। সাবিহার পায়ের কাছে এসে দাঁড়ালো। তার চোখে কৌতূহল আর মুখে হাসি। মা, কি এটা? আমার বুকের ভেতরটা হু হু করে উঠলো। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে বলল, ভেতরে যাও আয়ান, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে যেন সবকিছুই সে বুঝে গেল, আর তার মুখের রংটাও বদলে গেল। কিন্তু সে দরজাটা বন্ধ করলো না, বরং সে একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আমি একটু অবাকই হলাম। ভেবেছিলাম সে চিৎকার করবে, রাগারাগি করবে, আর তা না হলে দরজাটা অন্তত বন্ধ করে দিবে। কিন্তু তার কিছুই হলো না। আমি ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটটা খুবই যত্ন নিয়ে সাজানো। দেয়ালে ছবি, সোফার পাশে খেলনা ছড়িয়ে আছে, আর কোনায় একটা ছোট্ট পড়ার টেবিল, যেখানে ছড়িয়ে আছে রং পেন্সিল আর আঁকা আঁকির খাতা কলম। এটা একটা ঘর, একটা বাসা, যেখানে সে থাকে আমার স্বামীর সাথে। আমার চোখ দুইটা নিচে থেকে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। হঠাৎ একটা ছবি চোখে পড়লো, রাশেদ আর সাবিহার, আর মাঝখানে সেই ছোট্ট ছেলেটার। 3 জনের হাসি, একটা সম্পূর্ণ পরিবারের মতো। আমার দৃষ্টিটা সরিয়ে নিলাম। সাবিহা শরবতের গ্লাস এনে সামনে রাখলো। তার হাতটা কাঁপছিল আমার মতোই। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু শরবতটা খেলাম না। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভেতরটা কেউ যেন মুঠো করে চেপে ধরলো। তাকে বললাম, তুমি জানতে না সে বিবাহিত? সাবিহা একটু মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি হাসলাম, একটা ফাঁকা তিক্ত হাসি। তাহলে? সাবিহা আমার চোখের দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একটা অদ্ভুত ধীরতা। সে বলে উঠল, আমি প্রথমে জানতাম না যে আমি প্রেগনেন্ট হয়ে যাব। যখন জানলাম, সে বলেছিল সব ঠিক করে দেবে, আপনাকে নাকি ছেড়ে দিবে, আর আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে। আমার শ্বাস ভারী হয়ে উঠল। সাবিহা আরো বলতে লাগলো, সে প্রথমে বলল তার সময় লাগবে, কারণ ব্যবসা বাণিজ্যের কিছু ব্যাপার আছে, ওগুলো আগে ঠিকঠাক করতে হবে। আপনি অসুস্থ, আপনাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। আমি অবাক হয়ে ফিসফিস করে বললাম, আমি অসুস্থ? সাবিহা তখন বলল, হ্যাঁ, তখন তো সে তাই বলেছে। আমি আমার কান্না আর ধরে রাখতে পারলাম না। আমার হাসি আর কান্না একসাথেই বেরিয়ে এলো। সে আমাকে কখনোই ডাক্তার দেখাতে নিয়ে যেত না। আমার অসুস্থতা সুস্থতা নিয়ে কখনোই তার কোনো মাথা ব্যথা ছিল না। অথচ সে বাইরে এসে বলে আমি নাকি অসুস্থ। ভেতর থেকে আয়ানের হাসির শব্দ বের হয়ে আসছে। ও কিছুই জানে না। আমি ধীর গলায় বললাম, ও আয়ান। সাবিহা মাথা নাড়ালো। সে কি জানে তার বাবাকে? সাবিহা এবার কিছুই বলল না। এই নীরবতাটাই উত্তর। আমি উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে থাকলে আমি ভেঙে পড়বো। দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে থেমে গেলাম। পেছন ফিরে তাকালাম। আচ্ছা সাবিহা, তুমি কি সুখী? প্রশ্নটা বেরিয়ে এলো নিজের অজান্তেই। সাবিহা চুপ করে রইল। তারপর ধীর গলায় বলল, আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রত্যেকটা দিন ভয় নিয়ে ঘুমাই। আমি মাথা নেড়ে দরজা খুলে বের হয়ে এলাম। লিফট দিয়ে নামতে নামতে একটা কথাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমরা দুজনেই প্রতারিত, দুইজনেই অপেক্ষা করছি একটা মানুষের জন্য। আসলে সে কখনো আমাদের কারোরই ছিল না। গাড়িতে বসে আমি আয়নায় নিজের মুখটা দেখলাম। আজ প্রথমবার আমি নিজেকে নতুন ভাবে দেখলাম, একটা ভাঙা মানুষ হিসেবে না, বরং এমন একজন মানুষ হিসেবে যার সামনে এখন একটাই সিদ্ধান্ত। আমি ফোনটা বের করলাম। রাশেদের নাম স্ক্রিনে ভেসে উঠলো। তাকে মেসেজ করলাম, আজ রাতে একটু তাড়াতাড়ি করে বাসায় চলে এসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেন্ড করার পরে আমি চোখটা বন্ধ করলাম। আজ আর কান্না এলো না, কারণ আমি বুঝে গেছি এই গল্পটা শুধু বিশ্বাসঘাতকতার না, আমার জীবনে আবারও ফিরে আসার শুরু। এইবার আমি আর চুপ করে থাকবো না।
রাতটা সত্যি অনেক লম্বা ছিল। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই ধীরে চলছিল। আমি যে আর আগের তৃষা নেই সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম। রাশেদ সেদিন রাত 8টার আগেই বাসায় ফিরে এলো। দরজাটা খুলে ভেতরে ঢুকেই বলল, আজকে তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকলে কেন? আমি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম, সবকিছু গোছানো পরিষ্কার, যেন ঝড়ের আগে একটা নিস্তব্ধতা। আমি চেয়ারে বসে তাকে ইশারা করলাম, বললাম বসো, কথা আছে। সে একটু অবাক হলো। সে ভালো মন্দ কিছু না বলেই বসে পড়লো। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। তোমার আরেকটা বাসা আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের রংটা উধাও হয়ে গেল। কি বলছো এসব? সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আমি টেবিলের উপরে ফোনটা রাখলাম। সেই ফোনটা পাসওয়ার্ড এখনো সেই স্পেশাল তারিখটাই আছে। তার হাতটা কেঁপে উঠলো। ঘরের ভেতরে যেন শুনশান এক নীরবতা নেমে এলো, যেটা ভারী চাপ দম বন্ধ করে। আমি তাকে ধীর গলায় বললাম, 4টা বছর ধরে তুমি 2টা জীবন বয়ে বেড়াচ্ছ, একটা আমার সাথে আর আরেকটা সাবিহা আর তার ছেলের সাথে। সে হঠাৎ করে উঠে দাঁড়ালো। শোনো তৃষা, এখানে কিছু বিষয় আছে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না। আমার কণ্ঠ এবার দৃঢ়। আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে শুধু আমি বলবো। আমি তাকে একে একে সব বলতে লাগলাম, ফোন, চ্যাট, ফ্ল্যাট, টাকা, এমনকি আজকের দেখা। তার মুখে প্রচন্ড ভয়, অপরাধ বোধ আর মুখে একটা ক্লান্তি। সবকিছু শুনেও সে চুপ হয়ে বসে রইল। কিছুক্ষণ পরে সে খুব নিচু গলায় বলে উঠল, আমি কাউকে হারাতে চাই না। আমি হাসলাম, তুমি কাউকেই হারাতে চাও না, তাই দুজনকেই হারালে। সে মাথাটা নিচু করে ফেললো। আমি ভেবেছিলাম সময় নিয়ে সবকিছু ঠিক করব। সময়? আমি এবার একটু ঝুঁকে বললাম, সময় কার জন্য? আমার, যে গত 8টা বছর ধরে অপেক্ষা করছে, নাকি সেই মেয়েটার জন্য যে গত 4টা বছর ধরে তোমার আসার অপেক্ষা করছে? রাশেদ কোনো উত্তরই দিতে পারলো না। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। তুমি জানো আজকে আমি সাবিহার সাথে দেখা করে এসেছি? রাশেদ চমকে তাকালো। তুমি ওখানে গিয়েছিলে? আমি একটু থামলাম। সাবিহা আমাকে সব বলেছে। আর কি জানো, সে তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি, শুধু বলেছে সে শান্তিতে থাকতে চায়। রাশেদ চোখ বন্ধ করলো। আমি খুব ক্লান্ত তৃষা, আমি ধীর গলায় বললাম। আমরা সবাই ক্লান্ত। ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে উঠছিল। আমি উঠে দাঁড়ালাম আর বললাম, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, একটা সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার। সে আমার দিকে তাকালো। বললাম, তুমি ঠিক করো তুমি কোন জীবনে থাকতে চাও, কিন্তু মনে রেখো তুমি 2টা জীবন আর একসাথে রাখতে পারবে না। সে কাপা গলায় বলে উঠলো, আর তুমি? আমি শান্তভাবে তাকে বললাম, আমি নিজেকে বেছে নিচ্ছি। এই কথাটা বলার পরে আমার বুক থেকে যেন একটা বিশাল ভার নেমে গেল। আমি এগিয়ে গিয়ে আলমারির চাবিটা টেবিলে রাখলাম। এই বাড়িটা আমরা একসাথেই গড়েছিলাম, কিন্তু আমি এখানে বন্দী হয়ে থাকতে চাই না। সে হঠাৎ করে আমাকে বলে উঠলো, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তার দিকে তাকালাম। অনেক বছর পরে প্রথমবার সত্যি করে। তোমাকে ছেড়ে যাচ্ছি না রাশেদ, তুমি অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছো। আমি শুধু সেটা মেনে নিচ্ছি। তার চোখ দুইটা ভিজে উঠলো। কিন্তু এইবার আমি থামলাম না। কাল আমি আইনজীবীর সাথে কথা বলবো। আমরা সম্মানের সাথে আলাদা হব। কোনো নাটক না, কোনো প্রতিশোধ না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ সে বলে উঠলো, তৃষা। আমি থামলাম, কিন্তু পেছনের দিকে তাকালাম না। আমি কি সব ঠিক করতে পারি না? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীর গলায় বললাম, সব ঠিক করা যায় রাশেদ, কিন্তু সবকিছু আগের মতো করা যায় না। আমি বেরিয়ে এলাম। কয়েক মাস পরে আমি নতুন একটা বাসায় উঠেছি। বাসাটা ছোট, কিন্তু নিজের মতো। জানালার পাশেই একটা টেবিল, যেখানে আমি আবার আগের কাজ শুরু করেছি। আজকে একটা বিশেষ দিন। আমি একটা গিফট নিয়ে সেই পরিচিত ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপলাম। দরজা খুললো সাবিহা। আমাকে দেখে একটু অবাক হলো, তারপর হাসলো, একটা স্বস্তির হাসি। ভেতরে আসুন। ভেতরে ঢুকতেই আয়ান দৌড়ে এলো। আয়ান বলে উঠলো, মা কে? সাবিহা বলল, তোমার খালা এসেছে। আমি হাঁটু গেড়ে বসলাম। হাই আয়ান। সে হাসলো। আমি তাকে গিফটটা দিলাম। বললাম, এটা তোমার জন্য। সে আনন্দে লাফিয়ে উঠলো। আমি উঠে দাঁড়িয়ে সাবিহার দিকে তাকালাম। বললাম, কেমন আছো? সে বলল, শান্তিতে আছি, আর সেটা অনেক দিন পরে। আমি মাথা নেড়ে হাসলাম। আমরা দুজনেই জানি এই শান্তি সহজে আসেনি। দরজা দিয়ে বের হয়ে আসতে আসতে আমি আকাশের দিকে তাকালাম। জীবনটা ভেঙে গিয়েছিল, কিন্তু শেষ হয়ে যায়নি, কারণ সেখান থেকেই শুরু হয়েছিল নতুন একটা উত্থান। এবার আর কারো ছায়া হয়ে না, নিজের জন্য বাঁচবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।